নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আরজিকর কাণ্ড নিয়ে সবাই পথে নেমেছে। নাগরিক সমাজ আজ আন্দোলনে মুখর। এই আন্দোলন নাগরিক আন্দোলন, হ্যাঁ, এটা অবশ্যই যে অন্যান্য রাজনৈতিক দল পরবর্তীকালে এই আন্দোলনে সুরে সুর মিলিয়েছেন বা পা মিলিয়েছেন, সেটা স্বাভাবিক। রাজনৈতিক দল যখন কোনো ইস্যু সামনে আসে তারা তো সেটাতে থাকবেই। না, আমি আজকে এই নাগরিক আন্দোলনের ব্যাপ্তি কত দূর বা রাজনৈতিক দল তারা যে আন্দোলনটা করছে তাদের প্রতিবাদটা কতটা জোরালো, আমি আজকে এই নিয়ে আলোচনা করতে বসিনি। আমার আলোচনার কেন্দ্রে আজকে হচ্ছে দেব, অভিনেতা দেব। আমরা দেখি এখানে কোনো ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গে দেব তার মতো করে একটা স্টেটমেন্ট দেয় এবং সেই স্টেটমেন্টের পরই দেবের কিছু অনুগত লোকজন হৈ হৈ করে মাঠে নেমে পড়েন এবং তারা বলেন, দেখো এই ছেলেটার একটা প্রতিবাদী সত্তা আছে, এই ছেলেটা সেখানে দাঁড়িয়ে যে কোনো অন্যায়ের বিরোধিতা করে, সেটা শাসক দলের সাংসদ হয়েও। দেব, আপনি যে পথে নেমেছেন সেটা সত্যি এই সময় দাঁড়িয়ে আপনি যে পথে নেমেছেন সেটা সমর্থন আর কি যোগ্য, এই কথাটা বলার সময় এখন নয়। আপনি পথে নেমেছেন, পথে নামতে বাধ্য হয়েছেন, জনতার আন্দোলন আপনাকে পথে নামতে বাধ্য করেছে। কিন্তু দেব, আর্টিস্ট ফোরামের সভায় আপনি যে কথাগুলো গোল গোল করে বললেন, ওটা কি কথা? ওই কথা বলে এখন আর চিড়ে ভিজবে না দেব। ওই কথা বলে নিজের যে এই ইমেজ মেকওভার, এই একটা প্রতিবাদী মুখ, আপনি যে কথা বলেছেন তারপরে অনেক কিছু কথা বলতে হবে আপনাকে। চলুন আমরা আগে দেখে নিই আপনি কি কথা বলেছেন। তিনি বলেছেন ধর্ষকদের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, এখনই শুরু করতে হবে সেটা। একই সঙ্গে তিনি আরও বলেন, আরজি করে যা হয়েছে তা দুঃখজনক, দোষীরা যাতে কঠোরতম শাস্তি পায় সেটাই তিনি চাইছেন বাকি সকলের সঙ্গে। এখানে রূপা গাঙ্গুলি ছিলেন, দেবলীনা দত্ত ছিলেন, শান্তিলাল ছিলেন, পাউলি দাম ছিলেন, অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও ছিলেন। এবার দেব শুধুমাত্র এইটুকু না, আরেকটু এগিয়েছেন, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সকলের ফাঁসি দরকার। আমি আজ থেকে নয়, 2-2.5 বছর আগেও বলে আসছি এক কথা, যতদিন না মানুষের ভয় হবে, যতদিন না মানুষ ভয় পাবে, ততদিন এই ধর্ষণ চলতে থাকবে। আমাদের এখনই ধর্ষকদের ফাঁসি দেওয়া শুরু করতে হবে। অর্থাৎ দেব যেটা বললেন, একটা মোটামুটি নীতিমালার গল্প পাবলিকের সামনে তুলে ধরলেন। ধর্ষকদের ফাঁসি হতে হবে। আপনি কি বলবেন দেব? ফাঁসি তো এমনি হয়, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে এমনিই ফাঁসি হবে, সেটা আপনি বললেও হবে, না বললেও হবে। দ্বিতীয়ত, এটা আপনি অনেক দিন ধরে বলে আসছেন, তো কোথায়? আমি তো দেব আপনাকে তো দেখিনি যে কামদুনি কন্ডনি আপনাকে সরব হতে দেব, সেটা তো এখনো পর্যন্ত আমার চোখে আসেনি। যে কামদুনির ওই যে হাইকোর্টে সিআইডি যে আর কি চার্জশিট দিয়েছিল, সেখানে চার্জশিটে এতটাই ফ্লস ছিল যে যারা ফাঁসির আসামি তাদের যাবজ্জীবন হয়ে গেল। দেব, আপনি চুপ ছিলেন। এবার আসুন দেব, আজকে যে ঘটনা, যেখানে তো নিশ্চয়ই দেব, আমরা তো সবাই চাই এই ঘৃণ্যতম অপরাধ যারা করেছেন তাদের ফাঁসি হোক, কিন্তু অনেকগুলো কারণে আপনি আস্তেই করে টুক করে সাইডলাইনদের বাইরে দিয়ে খেলে গেছেন। প্রথমত, এইটা আর 5টা ধর্ষণের সঙ্গে এক নয়। অন্য 5টা ধর্ষণ, তার তথ্য পরিসংখ্যান দিয়ে এই ধর্ষণটাকে আর কি লঘু করে দেওয়া যাবে না। এইটা হয়েছে তার কর্মক্ষেত্রে একটা সরকারি হসপিটালের মধ্যে, প্রথম কথা। অন্য সব ধর্ষণের কেউ ধর্ষণ সমর্থন করে না, কিন্তু 5টা ধর্ষণের সঙ্গে এই ধর্ষণকে মেলানো যাবে না মিস্টার দেব, কারণ এই ধর্ষণটা হয়েছে তার কর্মক্ষেত্রে। এবং তারপরে দেব যেটা হলো, সেখানে দাঁড়িয়ে এটা কভার আপের চেষ্টা শুরু হয়েছে। তো কভার আপ যদি হয় তাহলে কি করে তাড়াতাড়ি ক্যাপিটাল পানিশমেন্ট হবে? আজকে আমি বলছি না, আজকে বাংলার জনগণ বলছে। আজকে আদালত, সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে, যে কিভাবে ঘটনা ঘটে যাওয়ার 14 ঘন্টা পর এফআইআর হয়, এমনকি অভয়ার দেহ পুড়ে যাওয়ার পরে এফআইআর হয়, কি করে হসপিটাল থেকে ফোন করে বলা হয় ওই বডি দেখার পর যে ওইটা একটা নিছক আত্মহত্যা। আপনাকে তো উত্তর দিতে হবে দেব।
শুধুমাত্র ওই একটা গোল কথা বলে পাশ কাটিয়ে গেলে তো হবে না দেব। সেখানে আপনাকে তো সেই প্রশ্নগুলো তুলতে হবে। এটা আজকে বাংলার জনগণের প্রশ্ন। আজকে হসপিটালে যে সমস্ত ডাক্তাররা বসে আছে, তারা কেন বসে আছে? তারা বসে আছে যে এইটা শুধুমাত্র নিছক এই সঞ্জয় রায় বলে একটা সিভিক ভলেন্টিয়ারকে সামনে দাঁড় করিয়ে পুরো কেসটাকে অন্যদিকে একটা ঘোরানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তারা কেউ বিশ্বাস করতে এটা রাজি হচ্ছে না। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে প্রাক্তন যিনি অধ্যক্ষ 8 বার তার জেরা হয়ে গেছে, তার সিবিআই তার বাড়িতে তল্লাশি চলছে, অন্যান্য ডাক্তারদের পলিগ্রাফ টেস্ট চলছে। ফলে নিশ্চয়ই ফাঁসি তো হবে, কিন্তু ফাঁসি হওয়ার পথে প্রধান অন্তরায় আজকে যেটা হয়ে দাঁড়িয়েছে, যেটা আপনাকে জানিয়ে দিই, আপনি হয়তো সব জানেন না। সুপ্রিম কোর্টে সিবিআই বলেছে যে এটা যে সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্স, সেই অনেকটা এভিডেন্স কোথায় হয়েছে সেটা কিন্তু ওখানে বদল করা হয়েছে। তাহলে ক্রাইম সিনে যদি বদল হয়, তাহলে কি করে তাড়াতাড়ি ফাঁসি পাবে দেব? এটা আপনি বোঝেন না? ঠিক বোঝেন। বুঝবেন না কেন? আপনি একটা সাংসদ, দীর্ঘদিনের সাংসদ, তাহলে সেইটুকুনি না বোঝার মতো বোধ বুদ্ধি তো আপনার নেই। আপনার সেটা বোঝার মতো বুদ্ধি আছে। আপনাকে বলতে হবে, আপনাকে রাস্তায় নামতে হবে। শুধু উই ওয়ান্ট জাস্টিস বললেই এখন আর অভয়ার প্রতি জাস্টিস করা হবে না। উই ওয়ান্ট জাস্টিস বলার পাশাপাশি আরও মুখ খোলার সময় হয়েছে যে এই জাস্টিসকে কোনোভাবে কভার আপ করা যাবে না, যাতে অভয়া প্রকৃত বিচার পায়। আজকে দেখুন দেব, আমি জানি না আপনি পারবেন কিনা, আপনার দমে কুলাবে না কিনা। সেখানে আপনি ওই উত্তম কুমারের মূর্তি টালিগঞ্জে তার নিচে না বসে একবার বরং যদি আপনি পারেন একবার আরজিকর হসপিটালে ঘুরে যান, তাদের আওয়াজটা শুনুন। তারা কেন বিশ্বাস করছে না যে শুধুমাত্র সঞ্জয় একা খুনি? আপনি যদি আরেকটুখানি আপনার সময় থাকে, তাহলে আপনি ঘুরে আসতে পারেন। আর কিচ্ছু না, সোদপুরে চলে যান। তার বাবা মা আজকে প্রশ্ন তুলছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, যেভাবে কেসটা চেপে দেওয়ার চেষ্টা হচ্ছিল। আজকে তার বাবা মা মুখ্যমন্ত্রীকে পর্যন্ত প্রশ্ন করছেন যে আপনি বলছেন যে আর কি ধর্ষকরা বিচার পায়, অথচ আপনি কেন রাস্তায় নেমে তাতে বাধা দিচ্ছেন? আজকে বারবার করে সেই প্রশ্নগুলো তুলছে দেব। অথচ আপনি এইভাবে আস্তে করে উই ওয়ান্ট জাস্টিস বলে সাপও মরল, লাঠিও ভাগলো না, সেভাবে যাওয়া যাবে না দেব। আপনি এই যে প্রতিবাদ করেন, সেটাও খুব সিলেক্টিভ। কেন বলছি? আজকে আপনি যে এখান থেকে সাংসদ হয়েছেন দেব, সেটা হচ্ছে ঘাটাল। সেই ঘাটালে যে লোকসভা ভোটে জিতলেন, আপনি 1,82,000 ভোটে জিতেছেন। কিন্তু কেশপুর, আজকে কেশপুরে কিভাবে ভোট হয়েছে দেব? আজকে সমস্ত নথি, এটা আদালতে বিচারাধীন বিষয়, আদালত সমস্ত নথি সংরক্ষণ করতে বলেছেন। সেখানে দাঁড়িয়ে কেশপুরে যেভাবে একের পর এক বুথ দখল হয়েছে, যেখানে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হয়নি, দেব আপনি তো কোনো কথা বলেননি। ওই সময় দাঁড়িয়ে একদম চুপ করে গেলেন। আপনি নিজে ঘাটাল থেকে এত ভোটে জিতে এলেন, কোথাও কাউকে তো বললেন না আপনার শাসক দলের লোকদের এখানে কোনো যে বেনিয়ম হবে না, অনিয়ম হবে না, মানুষ যাতে ভোট দেয় সেই ব্যবস্থা করে দিতে হবে। টু শব্দটি আপনার মুখ থেকে শোনা যায়নি। এমনকি ভোটের পর সেখান থেকেও কিন্তু আপনি পত্রপাঠ যে তারপর কলকাতায় চলে এসেছেন, একটা কথা না বলে দেব। আপনি সিনেমা করেন, আপনি অভিনয় করেন, অভিনয়টা ভালোই জানেন, ঘষে মেজে নিজের একটা জায়গা করেছেন। আজকে বাংলার আর কি 1 নম্বর অভিনেতা হয়েছেন, জনপ্রিয়তা আছে। সেখানে দাঁড়িয়ে আজকে জনগণের চাপে রাস্তায় নামছেন, কিন্তু আসল প্রশ্নগুলো তোলার সময় হচ্ছে দেব। শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস বললেই ভাবমূর্তি রাখা যাবে না। এই গুড়ি গুড়ি ইমেজ থেকে বেরোতে হবে। বাংলার মানুষ এখন চায় যে অপরাধীরা শাস্তি পাবে, তো ঠিকই, কিন্তু যারা এই অপরাধ হওয়ার পরও পুরো জিনিসটা ঢাকতে গিয়েছিল, পুরো জিনিসটা ধামাচাপা দিতে দিয়েছিল, যারা 3 ঘন্টা তার বাবা মাকে বসিয়ে দিয়েছিল, তার বাবা মাকে দেহ দেখতে দেয়নি, তার বাবা মাকে বেলেঘাটা থানায় গিয়েছিল, তার দেহ নিয়ে চলে গিয়েছিল হচ্ছে সোজা শ্মশানে, তার বাবা মা পাগলের মতো দৌড়ে বেরিয়েছিল। সেই বিষয় নিয়ে সরব হওয়ার সময় এসছে দেব। চলুন দেখি আপনি অটল সরব হন, নাকি আবার নিজের ইমেজ এরকম রক্ষার জন্য আবার একটা কোনো জায়গায় মোমবাতি নিয়ে বেরোন দেব। তাতে ভাবমূর্তি অন্তত এই সময় বাংলায় থাকবে না। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।